হ্যালো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ, জৈব যৌগের ইউপ্যাক নামকরণ। এবার ইউপ্যাক নামকরণ করার আগে ইউপ্যাকটা কি সেটা একবার দেখে নেওয়া যাক। ইউপ্যাকের একটা ফুল ফর্ম আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা কি? এটা হচ্ছে একটা অর্গানাইজেশন যারা গোটা ওয়ার্ল্ড ওয়াইড যত কেমিস্ট আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে। এবার এরা হচ্ছে প্রত্যেকটা জৈব যৌগকে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নাম দিচ্ছে, একটা অফিসিয়াল নাম দিচ্ছে, যেই নামে গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কেমিস্ট সেই নামে সে কম্পাউন্ডটাকে বুঝতে পারবে, চিনতে পারবে। এবার আমাদের সবার হচ্ছে একটা অফিসিয়াল নাম আছে, একটা কমন নাম আছে। কমন নাম মানে একটা ডাক নাম, যে নামে হচ্ছে আমাদেরকে নির্দিষ্ট রিজিয়নের লোকজন চেনে, মানে আমাদের বাড়ির আশেপাশের যে প্রতিবেশীরা আছে বা বাড়ির লোকজন আছে তারা আমাদেরকে একটা ডাক নামে চেনে। কিন্তু সেই নামে আমাদেরকে বাইরের কেউ চিনবে না, যেমন স্কুলের ফ্রেন্ডসরা, তারা আমাদেরকে মেনলি আমাদের অফিসিয়াল নামে চেনে। ঠিক সেরকম ব্যাপারটা ইউপ্যাক নামের সাথে। ইউপ্যাক নামে যে কোনো সায়েন্টিস্ট যে কোনো কেমিক্যালকে চিনে যাবে। যে যেমন একটা এক্সাম্পল নিয়ে যদি আমি বলি যে CH3C11O এর কমন নাম হচ্ছে অ্যাসিটোন, আর ইউপ্যাক নাম হচ্ছে প্রোপানল। তো আমি একে যদি বলি যে আমি যদি কখনো কাউকে কোনো কেমিস্টকে বাইরের দেশের অ্যাড্রেস করে বললাম অ্যাসিটোন দিতে, সে মেবি নাও চিনতে পারে, বাট প্রোপানন বললে ঠিক চেনা যাবে যে এই কম্পাউন্ডের কথা বলছি। কেন? কারণ এটা হচ্ছে এর ইউপ্যাক নাম, যেটা হচ্ছে ওর অফিসিয়াল নাম। এটাই হচ্ছে পার্থক্য। এবার আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ। তো এবার এই যে জৈব যৌগের ইউপ্যাক নামকরণ হয় সেটাকে নামকরণকে তিনটা ভাগে না, নামটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। জৈব যৌগের নামটাকে মানে তিনটা অংশে ভাগ করা হয়। সেই অংশগুলো কী কী একবার দেখে নেই। কিন্তু হ্যাঁ, এটা যখন আমি লিখবো তখন মনে হতে পারে যে বাংলা বা ইংরাজি ক্লাস চলছে, বাট না, এটা কিন্তু কেমিস্ট্রি ক্লাস। তো তিনটা যে ভাগ হবে সে তিনটা ভাগ হচ্ছে ফার্স্টে প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। এবার এটাকে আমরা এর বাংলা নামটাও দেখে নেব। ওয়ার্ড রুটটা হচ্ছে শব্দমূল, সাফিক্স হচ্ছে প্রত্যয়, আর প্রিফিক্স হচ্ছে উপপদ বা উপসর্গ বলা যেতে পারে। এবার এই ইউপ্যাক নামকরণের সময় জৈব যৌগের যে নামটা হয়, যে হিসাবে তার নামটা হবে, নামটার যে স্ট্রাকচারটা সেটাকে হচ্ছে আমরা এরকম তিনটা পোর্শনে ভাগ করে নিচ্ছি। মাঝের পোর্শন হচ্ছে শব্দমূল, শেষে একটা প্রত্যয় জুড়বে এবং সামনে একটা উপপদ বা উপসর্গ জুড়বে। এবার এই যে উপসর্গ বা প্রত্যয় আছে এদেরকে আরও দুটো করে ভাগ করা হয়। সে দুটো ভাগ হচ্ছে, প্রত্যয়ের যে দুটো ভাগ সেটা হচ্ছে প্রধান প্রত্যয় আর অপ্রধান প্রত্যয়। এদিকে সেমভাবে উপসর্গের দুটো ভাগ, এক হচ্ছে প্রধান উপসর্গ আর হচ্ছে অপ্রধান উপসর্গ। এবার আমরা যেটা করব প্রত্যেকটা পার্ট নিয়ে ডিসকাস করব। প্রত্যেকটা পার্ট মানে এটা শব্দমূলটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, প্রত্যয়টা কোন পোর্শনটাকে বোঝাচ্ছে, উপপদটা কোন পোর্শনটাকে বোঝাচ্ছে। তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের শব্দমূল। এবার শব্দমূলটা কি? এবার অর্গানিক কম্পাউন্ড মানে কি? কার্বন কন্টেনিং কম্পাউন্ড। তো আমাদেরকে যে কম্পাউন্ডটা প্রোভাইড করা হবে নামকরণের জন্য, সেই কম্পাউন্ডের মধ্যে ফার্স্টে দেখতে হবে সেখানে কতগুলো কার্বন আছে। কার্বনের অবশ্যই নির্দিষ্ট সংখ্যায় কার্বন থাকবে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, অ্যান্ড সো অন। সো এবার প্রত্যেকটা নাম্বার অফ কার্বনের উপর ডিপেন্ড করে আমাদেরকে একটা করে টার্ম দেওয়া হবে। সেই টার্মটা হচ্ছে আমাদের শব্দমূলের পার্ট। এবার সেই টার্মটাকে আমরা বলি অ্যালক, সেই টার্মটাকে বলা হয় অ্যালক। শব্দমূলটা কি হচ্ছে? শব্দমূল হচ্ছে একটা কম্পাউন্ডের মধ্যে আমাদের যে অর্গানিক কম্পাউন্ডটা দেওয়া হবে সেই কম্পাউন্ডের মধ্যে যে কার্বন আছে, নাম্বার অফ কার্বন, সেই নাম্বার অফ কার্বনটা হচ্ছে শব্দমূল। আর সেই নাম্বার অফ কার্বনকে যে ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা যে টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাকে বলে অ্যালক। সেটা হচ্ছে একটা কার্বনের জন্য আলাদা হবে, দুটো কার্বনের জন্য আলাদা হবে, মানে একটা লিস্ট আছে 1 থেকে 10 অবধি আমাদেরকে মেনলি মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এবার তারও বেশি নাম মুখস্থ করা যায় যদি আর কি, সেটা অতটা দরকার পড়ে না। মেনলি আমাদের 1 থেকে 10 অবধি মুখস্থ রাখলেই এনাফ। তো আমরা একবার সেই লিস্টটা দেখে নেব কি হবে। তো
এবার আমরা যদি লিস্টটা দেখি তাহলে একটা কার্বনের জন্য যে ওয়ার্ড ইউজ হবে সেটা হচ্ছে মিথ, দুটো কার্বনের জন্য যেটা ইউজ হবে সেটা হচ্ছে ইথ, তিনটা কার্বনের জন্য প্রোপ, চারটা কার্বনের জন্য বিউট, পাঁচটা কার্বনের জন্য পেন্ট, ছটা কার্বনের জন্য হেক্স, সবার একটা হসন্ত থাকবে, 7টা কার্বনের জন্য হেপ্ট, 8টা কার্বনের জন্য অক্ট। এবার ব্যাপার এটা এরকম আরও চলতে থাকবে, 9টা কার্বনের জন্য নন, 10টা কার্বনের জন্য ডেক, 11টা কার্বনের জন্য আছে, এরকম করে চলতে থাকবে। তো আমাদের বেসিক্যালি 1 থেকে 10 অবধি দরকার হয়। তো এবার এই যে ওয়ার্ডগুলো আছে এটা হচ্ছে কি যে একটা কার্বনের জন্য মিথ ইউজ হচ্ছে, দুটো কার্বনের জন্য ইথ ইউজ হচ্ছে, তিনটা কার্বনের জন্য প্রোপ ইউজ হচ্ছে, এরকম করে এই ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে। এরা হচ্ছে শব্দমূল, এরা সবাই হচ্ছে শব্দমূল। এটা কি রিপ্রেজেন্ট করছে? এরা রিপ্রেজেন্ট করছে যে আমাকে যে চেনটা দেওয়া হচ্ছে, মানে যে কম্পাউন্ডটা দেওয়া হচ্ছে, সেই কম্পাউন্ডের চেনের মধ্যে মেন যে চেনটা থাকবে বা মুখ্য যে শৃঙ্খলটা থাকবে, যেটা নামকরণ করব, তার মধ্যে মোট কতগুলো কার্বন থাকবে, নাম্বার অফ কার্বন রিপ্রেজেন্ট করে এই শব্দমূল। আর এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যালক, এই ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যালক। তাহলে কি বিউট একটা অ্যালক, পেন্ট একটা অ্যালক, হেক্স একটা অ্যালক। তো এই যে অ্যালকগুলোকে কি বোঝাচ্ছে? নাম্বার অফ কার্বন বোঝাচ্ছে, সেটাই হচ্ছে শব্দমূল, সেটাই অ্যালক, এবং এটাই হচ্ছে মানে নাম্বার অফ কার্বনের উপর ডিপেন্ড করে তাদের এক একটা নাম। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এটা গেল হচ্ছে শব্দমূল। এবার আমরা নেক্সট ডিসকাস করব উপপদ নিয়ে। উপপদ বা উপসর্গ অর্থাৎ প্রিফিক্স। এটাকে হচ্ছে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রাইমারি প্রিফিক্স অর্থাৎ প্রধান উপপদ, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স অর্থাৎ অপ্রধান উপপদ। তো এবার প্রধান উপপদটা কি? প্রধান উপপদ হচ্ছে যদি আমাদেরকে যে কম্পাউন্ডটা দেওয়া হচ্ছে সেটাকে যদি আমাদেরকে যে কম্পাউন্ডটা দেওয়া হচ্ছে সেটা যদি চক্রাকার হয় অর্থাৎ বলয়াকার হয়, সেটা যদি সাইক্লিক কম্পাউন্ড হয়, তাহলে আমরা যে নামটা লিখব নামের শুরুতে আমরা একটা ওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে সাইক্লো। কার্বোসাইক্লিক থাকলে মানে আমাদেরকে যদি এরকম কম্পাউন্ড দেওয়া হয় যেটা হচ্ছে এরকম রিং থাকবে, এটা যেমন 6টা বাহু বিশিষ্ট একটা রিং, এবার সেটা 3টা বাহু বিশিষ্ট রিং থাকতে পারে। কারণ হচ্ছে 2টার বেশি কার্বন হয়ে গেলে তখন যখন 2টার বেশি কার্বন হয়ে যায়, মানে 3টা কার্বন যখন হয়ে যায় তখন থেকেই তারা সাইক্লিক কম্পাউন্ড তৈরি করতে পারে। তো এরকম যদি রিং থাকে, অথবা 4টা বাহু বিশিষ্ট যদি রিং থাকে, বা 5টা বাহু বিশিষ্ট যদি রিং থাকে, তখন কি এই সকল এদের যে নামকরণগুলো হবে, এই নামকরণগুলোর শুরুতে আমরা যে ওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে সাইক্লো। এই সাইক্লো নামটাই হচ্ছে প্রধান উপপদের, মানে প্রধান উপপদটা কি? সাইক্লো। তাহলে প্রধান উপপদ একটাই, সেটা হচ্ছে সাইক্লো। সাইক্লো কখন ইউজ হবে? যদি আমাদেরকে সাইক্লিক কম্পাউন্ড দেওয়া হয়, মানে কম্পাউন্ডটা যদি বলয়াকার হয়, তাহলে তাদের যদি নামকরণটা করব শুরুতে আমরা এই সাইক্লো ওয়ার্ডটাকে ইউজ করব। এটা হচ্ছে প্রধান উপপদ। এবার আসি হচ্ছে আমরা অপ্রধান উপপদের ক্ষেত্রে, দেখি কি হবে। আচ্ছা, অপ্রধান উপপদটা করার আগে আমাদেরকে আগে প্রত্যয়টা দেখে নিতে হবে, তাহলে অপ্রধান উপপদটা করতে সুবিধা হবে। তো আগে আমরা প্রত্যয় নিয়ে ডিসকাস করব। প্রত্যয় অর্থাৎ সাফিক্স, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, প্রধান প্রত্যয় আর অপ্রধান প্রত্যয়। এবার প্রধান প্রত্যয়টা কি? প্রধান প্রত্যয় হচ্ছে এমন একটা অংশ যেটা আমাদেরকে ইন্ডিকেট করে যে আমাকে যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে নামকরণের জন্য সেই কম্পাউন্ডটা সম্পৃক্ত না অসম্পৃক্ত। যেমন প্রধান প্রত্যয় সম্পৃক্ত আর অসম্পৃক্ত মানে কি? আমরা এর আগের দিন যখন শ্রেণীবিভাগ করছিলাম সেখানে কি দেখলাম? সম্পৃক্তটাকে আমরা কি বলছি? অ্যালকেন। সম্পৃক্ত একটা পার্ট হচ্ছে আমাদের অ্যালকেন, আর অসম্পৃক্ততে দুটো পার্ট আছে, একটা অ্যালকিন আর আরেকটা হচ্ছে অ্যালকাইন। তো এখানে কি হচ্ছে? এখানে একটু ভালো করে নোটিস করলে দেখা যাবে যে এখানে অ্যালক কথাটা আছে, অ্যালক। এর সাথে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি যুক্ত হচ্ছে? এন, অর্থাৎ এন প্রত্যয় যুক্ত হবে। যখন আমাকে যে কম্পাউন্ড দেওয়া হবে সেটা যদি আমাদের সম্পৃক্ত থাকে, কম্পাউন্ডে যদি সম্পৃক্ত থাকে, তাহলে সেখানে আমাদের সেই অ্যালক ওয়ার্ডটা, মানে অ্যালকটা দেখতে হবে সেই কম্পাউন্ডের মধ্যে কতগুলো কার্বন আছে, সেই নাম্বার অফ কার্বনের থেকে আমরা অ্যালকটা বেছে নেব। একটা থাকলে মিথ, দুটো থাকলে ইথ, তিনটা থাকলে প্রোপ, চারটা থাকলে
বিউট। তো এরকম করে একটা অ্যালক বেছে নিব, তার সাথে কি যুক্ত করতে হবে? এন প্রত্যয়। এই এন প্রত্যয় যুক্ত করার পর আমরা যে নামটা পাবো সেটা হবে অ্যালকেন। যদি একটা এক্সাম্পল মানে একটা এক্সাম্পল যদি ধরি CH3 CH2 CH3, এবার এখানে আমাদের অ্যালক কি হবে? একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন আছে। তো তিনটা কার্বনের জন্য আমাদের অ্যালক কি? প্রোপ। কি হবে? প্রোপ। তো এবার এটাকে সম্পৃক্ত, কারণ প্রত্যেকটা কার্বন সিঙ্গেল বন্ড ফর্ম করছে, কোথাও কোনো ডবল বন্ড নেই, কোথাও কোনো ট্রিপল বন্ড নেই। যেহেতু এরা সবাই সিঙ্গেল বন্ড ফর্ম করছে, তার মানে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার সম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য আমরা কোন প্রত্যয় ইউজ করি? এন প্রত্যয়। তাহলে এই প্রোপের সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হবে? এন। তাহলে এর নাম কি দাঁড়াবে? প্রোপেন। বোঝা গেল? তাহলে প্রত্যয়ের হচ্ছে দুটো ভাগ, অপ্রধান আর প্রধান প্রত্যয়। আমরা প্রধান প্রত্যয় নিয়ে ডিসকাস করছি। প্রধান প্রত্যয় কারা? যারা হচ্ছে আমাদেরকে কম্পাউন্ডটা সম্পৃক্ত না অসম্পৃক্ত এটা বুঝতে সাহায্য করবে। তাহলে যদি কম্পাউন্ডটা সম্পৃক্ত হয় তখন সেটাকে আমরা বলি অ্যালকেন। এই অ্যালকেনটা কী করে আসলো? অ্যালকেনে ওই যদি সম্পৃক্ত কম্পাউন্ড হয় তখন আমরা এন প্রত্যয় ব্যবহার করছি। অ্যালকটা কি? এই কম্পাউন্ডের মধ্যে যতগুলো কার্বন থাকবে সেই নাম্বার অফ কার্বন হচ্ছে অ্যালক। তিনটা থাকলে কী হবে আমাদের? সেটা প্রোপ। প্রোপের সঙ্গে কি যুক্ত করছি? এন। প্রোপ আর এন যুক্ত করার পর হয়ে যাচ্ছে আমাদের এটা প্রোপেন হলো। এবার যখন অসম্পৃক্ত কম্পাউন্ড থাকবে তখন আমরা কী কী প্রত্যয় ব্যবহার করব? অসম্পৃক্ত যদি থাকে, যদি ডাবল বন্ড থাকে, আমরা জানি অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড, মানে কার্বন কার্বন ডাবল বন্ডের যে কম্পাউন্ডগুলো আছে তাদেরকে আমরা অ্যালকিন বলি। এবার এক্ষেত্রে আমরা যে প্রত্যয় ইউজ করছি সেটা হচ্ছে ইন প্রত্যয়। সেটা কি? ইন, ENE। এন এর ক্ষেত্রে হচ্ছে এটা ANE, আর ইনের ক্ষেত্রে ENE এর প্রত্যয় ব্যবহার করছি। তার মানে এবার যদি একটা এক্সাম্পল নেই ভাবে, এটাও কি অ্যালক যোগ ইন হচ্ছে অ্যালকিন, এর সামনে কি অ্যালক থাকছে একটা এক্সাম্পল নেই, CH2 ডাবল বন্ড CH বন্ড CH3, 1 2 3 4, সব কার্বনে 4টা হাত থাকবে। তো এখানে কি? এখানে একটা ডাবল বন্ড আছে এই জায়গায়, তার মানে এটা একটা অসম্পৃক্ত কম্পাউন্ড। এবার এই অসম্পৃক্ত কম্পাউন্ডে কী ধরনের? ডাবল বন্ড যুক্ত, তার মানে কি অ্যালকিন। কোন প্রত্যয় যুক্ত হবে? ইন প্রত্যয়। এবার আমাদের অ্যালক কি? এখানে অ্যালক হচ্ছে 1 2 3, তিনটা কার্বন আছে। তিনটা কার্বনের জন্য কি হবে? এটা প্রোপ। তাহলে প্রোপ যোগ ইন কি হয়ে যাবে? এটা প্রোপিন। প্রোপ যোগ ইন প্রোপিন। তাহলে অ্যালকিন ডাবল বন্ড যুক্ত কম্পাউন্ডসদেরকে আমরা কি বলছি? অ্যালকিন। কি করে অ্যালকিনটা হচ্ছে? কারণ আমরা ডাবল বন্ড যুক্ত যদি কোনো কম্পাউন্ড থাকে অসম্পৃক্ত তখন আমরা ইন প্রত্যয় ব্যবহার করছি। আর অ্যালক আমার এখানে যেহেতু তিনটা কার্বন সেই জন্য প্রোপ যোগ ইন প্রোপিন হয়ে যাচ্ছে নামটা। ঠিক আছে? সেমভাবে যদি এটা আমাদের ট্রিপল বন্ড থাকতো, আমি একটা হাইড্রোজেন রিমুভ করলাম, ট্রিপল বন্ড করলাম, হাইড্রোজেন সরে গেল, তাহলে এই কম্পাউন্ডে কী হয়ে গেল? অ্যালকাইন। এখানে কোন প্রত্যয় যুক্ত হচ্ছে? আইন প্রত্যয়। আইন, YNE, আইন প্রত্যয়। আমাদের আইন প্রত্যয় যুক্ত হচ্ছে অ্যালকের সাথে। তাহলে এখানেও কি তিনটা কার্বন আছে, তাহলে প্রোপের সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হবে? আইন। তাহলে এটা কী হয়ে যাবে? প্রোপাইন। প্রোপাইন। এই কম্পাউন্ডের নাম কি হচ্ছে? প্রোপাইন। তাহলে এবার আমরা যদি নাম লিখি, মানে তিনটা নাম যদি পরপর লিখি, প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, তাহলে এই যে তিনটা নাম আছে এখান থেকে আমরা কি ইনফরমেশন পাচ্ছি? এটা যে আমার যে কম্পাউন্ড আছে সেখানে তিনটা কার্বন আছে। আর প্রোপেনে কি? সব সম্পৃক্ত, প্রত্যেকটা কার্বন সিঙ্গেল বন্ডেড। প্রোপিনে কি? যে কোনো একটা কার্বনের ডবল বন্ড ফর্ম করছে। প্রোপাইনে কি? ট্রিপল বন্ড ফর্ম করছে। তো এটা হচ্ছে এই প্রত্যয়টা আমাদেরকে এই ইনফরমেশান দেয় যে আমার যে কম্পাউন্ডটা আছে সেটা অসম্পৃক্ত না সম্পৃক্ত। ঠিক আছে? এবার আরেকটা জিনিস যেটা হতে পারে এখানে, যেমন অসম্পৃক্তগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? অ্যালক যোগ ইন হচ্ছে বা অ্যালক যোগ আইন হচ্ছে যদি, এটা তো শুধুমাত্র আমরা তিনটা কার্বন সিস্টেম নিয়ে করলাম, আমাদের যদি কার্বন সিস্টেমের মধ্যে একাধিক মানে আরও বেশি কার্বন থাকে, তিনের বেশি যদি কার্বন থাকে, এরকমও তো সম্ভব। CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2, এই একটা কম্পাউন্ড নিলাম। ঠিক আছে? এবার এই কম্পাউন্ডের মধ্যে আমাদের দুটো ডাবল বন্ড আছে। নাম্বারিং করি 1 2 3 4, তাহলে 1 পজিশনে একটা ডাবল বন্ড আছে, 3 পজিশনে একটা ডাবল বন্ড আছে। তাহলে কি আমরা শুধু ইন লিখবো? না, এই ইনের সামনে একটা কথা জুড়ে যাবে, সেটা হচ্ছে ডাই। ডাই কেন? কারণ দুটো ডাবল বন্ড আছে। তাহলে অ্যালক কটা আছে এখানে? অ্যালক আছে 4টা। তাহলে 4টার জন্য কি হবে? বিউট। এবার 4টা অ্যালকের সরি 4টা কার্বন আছে, 4টা কার্বনের জন্য আমাদের না অ্যালক কী হবে? বিউট। তাহলে বিউট যোগ ডাইন কী হওয়া উচিত? বিউট ডাই ইন, বাট না, এখানে একটা আকার যুক্ত হবে। যখন শুধু মানে
ডবল বন্ডের নাম্বারটা যখন একের বেশি হয়ে যাবে, দুটো থাকবে, তিনটা থাকবে, চারটা থাকবে, তখন আমরা সামনে ডাই, ট্রাই, টেট্রা, দুটোর জন্য জুড়বে হচ্ছে ডাই, তিনটার জন্য জুড়বে ট্রাই, আর চারটার জন্য জুড়বে টেট্রা। এই ওয়ার্ডগুলো যুক্ত হবে ইনের সাথে। তো যখন ডাই, ট্রাই, টেট্রা এই ওয়ার্ডগুলো যুক্ত হচ্ছে, তখন এই বিউট মানে অ্যালকটা হয়ে যাবে অ্যালকা, অ্যালক থেকে হয়ে যাবে অ্যালকা। ঠিক আছে? তাহলে যখন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা, অসম্পৃক্ত মানে যেটা হচ্ছে ইন বা আইন, অর্থাৎ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যখন থাকবে তারা তখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং সেখানে যখন একটা কম্পাউন্ডের মধ্যে একাধিক ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, একের বেশি, দুটা বা তিনটা বা চারটা, তখন আমাদের সেই ইন বা আইনের আগে দুটো থাকলে ডাই, তিনটে থাকলে ট্রাই, চারটে থাকলে টেট্রা, এই কথাগুলো যুক্ত হবে, এবং এই যে অ্যালক কথাটা আছে সেই অ্যালকটা হয়ে যাবে অ্যালকা। তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে? বিউটাডাইইন। কম্পাউন্ডের নাম হবে বিউটাডাইইন। ডাইইন কেন? দুটো ইন আছে সেজন্য। বিউটা কেন? কারণ চারটা কার্বন আছে। বিউটা হয়ে গেছে। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের প্রধান প্রত্যয় হয়ে গেল। তো এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয় হচ্ছে এরা আমাদের কম্পাউন্ডের মধ্যে কার্যকরী গ্রুপের উপস্থিতিকে বোঝায়। কার্যকরী গ্রুপ কারা? এর আগের দিন আমরা ডিসকাস করেছিলাম কার্যকরী গ্রুপ কারা। তো তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট কার্যকরী গ্রুপদের জন্য তাদের অপ্রধান প্রত্যয়টা কী হবে সেটা নিয়ে এখন আমরা ডিসকাস করব। তাহলে অপ্রধান প্রত্যয় মানে যেমন প্রত্যয় যেটা প্রধান প্রত্যয় কি দেখলাম, যদি আমাদের সেটা কি ডিফারেন্স করছে যে আমার কম্পাউন্ডটা সম্পৃক্ত না অসম্পৃক্ত। সম্পৃক্ত থাকলে এন প্রত্যয়, অসম্পৃক্ত থাকলে ইন বা আইন প্রত্যয় যুক্ত করছি। এবার আমার কম্পাউন্ড যদি মানে কম্পাউন্ডে যদি কার্যকরী গ্রুপ থাকে, মানে এতক্ষণ যে সিম্পল যে এক্সাম্পলগুলো নিচ্ছিলাম, যেমন CH2 ডাবল বন্ড CH বন্ড CH3, এখানে কিন্তু কার্বন আর হাইড্রোজেনই আছে, আর অন্য কোনো কম্পাউন্ড নেই, মানে অন্য কোনো গ্রুপ নেই বা অন্য কোনো এলিমেন্ট নেই। বাট যখন কার্যকরী গ্রুপের এন্ট্রি হবে তখন এই বন্ডটাকে সরিয়ে দিলাম, এখানে একটা OH যুক্ত করলাম, তাহলে কি আমরা এই একটা কার্যকরী গ্রুপ এখানে ঢুকিয়ে দিলাম। তাহলে এটা কি, এবার কার্যকরী গ্রুপ কারা ছিল? যারা কোনো একটা কম্পাউন্ডের কেমিক্যাল যে প্রপার্টিগুলো আছে, মানে রাসায়নিক যে ধর্ম আছে তাকে নিয়ন্ত্রণ করবে। এবার এই গ্রুপটা ঢুকে যাওয়ার পর এটা একদম টোটালি অন্য কম্পাউন্ড হয়ে গেল। আগে ছিল CH2 ডাবল বন্ড CH বন্ড CH3, তাহলে কি এটা একটা অন্য কম্পাউন্ড ছিল, এটা একটা টোটালি অন্য কম্পাউন্ড। তো এবার অপ্রধান প্রত্যয় হচ্ছে তারা যারা সেই সব ওয়ার্ডগুলো যখন আমি যুক্ত করব সেটাতে বুঝতে পারবো যে আমার এই কম্পাউন্ডের মধ্যে কোন কার্যকরী গ্রুপটা আছে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট কার্যকরী গ্রুপস আমরা লিখছি, যে যাদের জন্য পার গ্রুপে আমরা কোন ওয়ার্ড ইউজ করব সেটা আমরা এখন দেখব। এবার মানে সেই ওয়ার্ডটা দেখার পর আমরা বুঝতে পারবো যে কোন কম্পাউন্ডে কোন ওয়ার্ড থাকলে আমরা বুঝবো যে সেখানে কোন গ্রুপটা আছে। একটু কনফিউজিং হচ্ছে, এক মিনিট। তো এবার যদি আমি অ্যালকোহল নিই, অ্যালকোহল মানে সেটা OH গ্রুপের কথা বলা হচ্ছে। এবার OH যখন গ্রুপ কোনো একটা কম্পাউন্ডে থাকবে তখন তার যখন আমরা নাম লিখবো আমরা কোন ওয়ার্ড ইউজ করব? সেখানে আমরা OL ওয়ার্ডটা ইউজ করব। অল এই ওয়ার্ডটা ইউজ করব। একটা যদি এক্সাম্পল নেই, যেমন CH3 এটা ইথেন, এখানে আমি একটা হাইড্রোজেন রিপ্লেস করলাম OH গ্রুপটাকে আমি ইন্ট্রোডিউস করলাম, মানে OH গ্রুপটাকে একটা হাইড্রোজেনকে আমরা প্রতিস্থাপিত করে একটা OH গ্রুপকে ঢোকালাম। তাহলে এখন এই কম্পাউন্ডের মধ্যে আমাদের OH গ্রুপ আছে, নামকরণ যখন করব কি করে করব, এই অল শব্দটা কি করে ব্যবহার করব? ফার্স্ট অফ অল কটা কার্বন আছে? দুটো কার্বন, তার জন্য কি হবে? ইথ। এবার এখানে কার্বনগুলো কি সিঙ্গেল বন্ডেড, সম্পৃক্ত হলে কি হয়? এন, তো এই এনের ইটাকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে? আন। তাহলে আমাদের এই এনটা ANE, এই ইটাকে সরাই দিলাম, এটা কি হয়ে গেল? আন। যখন এই গ্রুপগুলোকে ইন্ট্রোডিউস করা হবে তখন যদি সেটা সম্পৃক্ত থাকে, অর্থাৎ যদি সেটা আমাদের ANE ওয়ার্ডটা থাকে, এর ইটাকে আমরা সরিয়ে দেব। যদি এই গ্রুপগুলোর এই যে ওয়ার্ডটা, এটা যদি গ্রুপের যে প্রত্যয়টা মানে অপ্রধান যে প্রত্যয় তার শুরুতে যদি আমাদের ভাওয়েল থাকে, এখানে যেমন ও আছে, ও কি ভাওয়েল, তখন আমাদের এই ANE এর ইটাকে আমরা সরিয়ে দেবো, সেটা হয়ে যাবে আন। ঠিক আছে? ইনটা হয়ে যাবে আন। তাহলে ইথ প্লাস আন প্লাস কি হয়ে গেল? অল। তাহলে এটা কি হয়ে যাবে? ইথানল। কি হলো? ইথানল। বোঝা গেল কি? আমি আরেকবার দেখাচ্ছি জিনিসটা। একটা এক্সাম্পল নিলাম আমরা, ইথেন, দুটো কার্বনযুক্ত একটা কম্পাউন্ড, সম্পৃক্ত কম্পাউন্ড। এবার সেখানে একটা হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করলাম এই OH গ্রুপটা দিয়ে একটা কম্পাউন্ড বানানোর জন্য, এই গ্রুপযুক্ত কম্পাউন্ড বানানোর জন্য। তাহলে আমরা ফাইনালি যে কম্পাউন্ডটা পাচ্ছি এটা যদি নামকরণ যদি করি,
আমাদের অ্যালক কি হচ্ছে, ইথ হচ্ছে, কেন দুটো কার্বন আছে, আর সব কার্বন যেহেতু সম্পৃক্ত সেজন্য আমরা কি ইউজ করছি, এন, এন এ এন ই এন, সরি এন এ এন ই এন আর এন যাই বলি বাংলা ইংরেজি। তো এই এন ইউজ করছি, আর তার সাথে কি অল, কিসের জন্য অলটা হবে, এই OH গ্রুপের জন্য। এবার একটা জিনিস এখানে মনে রাখতে হবে, একটা নিয়ম, যে এই যে প্রত্যয় এটা কি, এটা অপ্রধান প্রত্যয়, এই প্রত্যয়টা কিসের জন্য, অ্যালকোহলের জন্য, OH গ্রুপের জন্য। তাহলে OH গ্রুপের জন্য আমরা কোন প্রত্যয় ইউজ করছি, অল প্রত্যয়। এই অল প্রত্যয়ের যে শুরুটা সেটা হচ্ছে ভাওয়েল। যে এই অপ্রধান প্রত্যয়ের যদি শুরু ভাওয়েল হয় তখন আমরা এই এন ওয়ার্ডের ইটাকে মুছে দেব, তখন এই এনটা কি হয়ে যাবে, আন হয়ে যাবে, আন। তাহলে ইথ যোগ আন যোগ অল, তাহলে পুরোটা একসঙ্গে কি দাঁড়াচ্ছে, ইথানল। আরেকটা যদি এক্সাম্পল নেই তাহলে সেটা কি হবে দেখি, CH3 CH2 CH2OH, এখানে কটা কার্বন আছে, তিনটা কার্বন, 1 2 3, তাহলে এটা কি হয়ে যাবে, প্রোপ যোগ সবগুলো সম্পৃক্ত আছে, এটা ওল, সেজন্য কি হবে, আন যোগ অল, তাহলে কি হবে, এটা প্রোপানল। বোঝা গেল, অ্যালকোহল হলে সেটা কি হবে। এবার এরকম করে আমাদেরকে প্রত্যেকটা গ্রুপের জন্য কি কি আমাদের হবে, প্রত্যয় হবে, সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এবার সেই প্রত্যয়ের যে শুরুটা, ইংরেজি নামে যদি শুরুটা যদি ভাওয়েল হয়, তাহলে আমাদেরকে যদি সেটা আমাদের কম্পাউন্ড যদি এনটা লিখছি ANE, সেই এন এর ইটা বাদ দিব, তাহলে সেটা আন হয়ে যাবে, তখন নামটা তখন সেভাবে একটু চেঞ্জ হবে। মানে অ্যাকচুয়ালি যদি দেখা যায় আমরা শুধু অ্যালক যোগ এন লিখছিলাম, তো এখানে কি হয়ে যাচ্ছে, অ্যালক যোগ আন হয়ে যাচ্ছে। এবার এই অ্যালক যোগ আনটাকে একসঙ্গে নিয়ে নেই, কী হয়ে যাবে, অ্যালকান। তাহলে অ্যালকান যোগ আমাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপের জন্য যে প্রত্যয় ব্যবহার করা যায় সেই প্রত্যয়টা এখানে লিখে দেবো, সেটা হয়ে যাবে। যেমন যদি আমি অ্যালকোহল নেই তাহলে কী হবে, অ্যালকান যোগ অল, আমার একটা কার্বনযুক্ত যদি অ্যালকোহল থাকে, মিথান যোগ অল মিথানল, দুটো কার্বনযুক্ত থাকলে ইথান যোগ অল ইথানল, তিনটা কার্বনযুক্ত থাকলে প্রোপান যোগ অল প্রোপানল, এরকম করে কন্টিনিউ করবে। এবার নেক্সট অ্যালডিহাইড অর্থাৎ কার্বন ডবল বন্ডেরও একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে আর, এই আরটা হাইড্রোজেনও হতে পারে, আবার কার্বনযুক্ত যে কোনো কম্পাউন্ড হতে পারে, মিথেন এমনি একটা এক্সাম্পল দিলাম, ইথেনও হতে পারে, C2H5। তো এই গ্রুপটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ। এবার এই গ্রুপের জন্য আমরা কি ইউজ করব, সেটা হচ্ছে আমাদের অ্যাল হবে, অ্যাল অ্যাল। তাহলে এবার এই অ্যালটা নিয়ে সেমভাবে যদি যাই, এ হচ্ছে আমাদের ভাওয়েল, সেমভাবে ANE এর ইটা চলে যাবে, অর্থাৎ অ্যান হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটা কি থাকবে, অ্যালকান, তাই না, অ্যালকান যোগ অ্যাল হবে। এবার আমি যদি এবার আমি একটা কার্বনযুক্ত যদি আমি অ্যালডিহাইড নেই তাহলে সেটার নাম কি হবে, মিথান যোগ অ্যাল, অর্থাৎ মিথানল, তাই না। এবার আমি যদি দুটো কার্বনযুক্ত নেই তাহলে হচ্ছে ইথান যোগ অ্যাল ইথানল, তিনটা কার্বনযুক্ত প্রোপান যোগ অ্যাল প্রোপানল। তাহলে অ্যালডিহাইড গ্রুপের জন্য অর্থাৎ CHO গ্রুপের জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাল, এই AL, এটা যেহেতু ভাওয়েল সেজন্য অ্যালকান যোগ অ্যাল, ঠিক আছে। মানে মেন কথা যেটা মনে রাখতে হবে, প্রত্যেকটা গ্রুপের জন্য আমাদের প্রত্যেকটা গ্রুপের জন্য স্পেসিফিক একটা প্রত্যয় থাকবে, যেটা হচ্ছে অপ্রধান প্রত্যয়। আর সেই অপ্রধান প্রত্যয় যদি ইংরাজি নামের শুরুতে ভাওয়েল থাকে তখন আমাদের যে অ্যালক কথাটা সেটা অ্যালকান হয়ে যাবে, আর সেই অ্যালকান এর সঙ্গে এই প্রত্যয়টা যুক্ত হয়ে যাবে, যেটা আমাদের সেই কম্পাউন্ডের মধ্যে সেই গ্রুপের উপস্থিতিটাকে বোঝাবে, যে নামের দ্বারা আমরা বুঝতে পারবো। এবার দেখি কিটোনের জন্য কি হবে। কিটোনের জন্য হবে হচ্ছে, কিটোন মানে কি, কার্বনের ডবল বন্ড ও দুটো হাতে দুটো হাইড্রোজেন থাকবে না, হাইড্রোজেন বাদ দিয়ে দুটো হাতে যে কোনো কার্বনযুক্ত কম্পাউন্ড থাকতে পারে, R1 R2 ধরে নিলাম, তো এই দুটো হাত ফাঁকা, ঠিক আছে। তো এবার এই অ্যালডিহাইড গ্রুপের জন্য আমরা কি ইউজ করব, ONE, ওন, ওয়ান না কিন্তু ONE, ওন। তাহলে এটার একটা ওন। এবার এর একটা এক্সাম্পল দেখি, এখানে যেহেতু ওটা ভাওয়েল তার মানে এখানেও সেই অ্যালকান যোগ ওন হবে। তোমরা যেটা দেখলাম, এখন আমাদের কিটোন গ্রুপের জন্য যদি এক্সাম্পল নেই তাহলে আমাদের তিনটা কার্বনযুক্ত কম্পাউন্ড নিতে হবে, কারণ কার্বন ডবল বন্ড এটা তো কিটোন গ্রুপ। এবার আমি এখানে যদি একটা
CH3 দেই, দুটো কার্বন যুক্ত হলো, তাও এটা কিটোন গ্রুপ বোঝানো যাচ্ছে না, কারণ এখানে এই হারটা কার্বন ছাড়া যদি অন্য কিছু দেই তাহলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে, যেমন হাইড্রোজেন যদি দেই তাহলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে, সেজন্য এখানে আমি CH3 দেবো। তাহলে আলটিমেটলি 3টা কার্বন যুক্ত হচ্ছে সবথেকে স্মলেস্ট কিটোন, অর্থাৎ এটার নাম কি হবে, 3টা কার্বনের জন্য প্রোপ আর ওন, আর ওনের সামনে ও আছে, তাই এটা কি প্রোপান যোগ ওন, তাহলে এটা কি হচ্ছে প্রোপান যোগ ওন, কী হবে প্রোপানন, প্রোপান যোগ ওন প্রোপানন। আশা করি বোঝা গেল। এবার আমরা প্রোপান কেন লিখছি, কারণ অ্যালক যোগ আনটাকে একসঙ্গে করে দিচ্ছি অ্যালকান, সেজন্য এই অ্যালকান বোঝাতে এটা হচ্ছে প্রোপ যোগ আন প্রোপান হয়ে যাচ্ছে, প্রোপান যোগ ওন প্রোপানন, এটা এই কিটোনের জন্য। এবার কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কোন প্রত্যয় ব্যবহৃত হয়, কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ C ডবল বন্ড ও OH, এই গ্রুপটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের জন্য এটা একটু স্মল করে লিখে দিই এখানে, ওইক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের জন্য ওইক অ্যাসিড হচ্ছে সামনে ও থাকছে, সেমভাবে হবে একটা কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কি হবে, একটা কার্বনযুক্ত তো এটা সিঙ্গেল, এইটাই তো একটা কার্বনযুক্ত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এর ইউপ্যাক নাম কি মিথানোইক অ্যাসিড। এবার আমি যদি দুটো কার্বনযুক্ত নেই CH3COOH, তাহলে এটা কী হয়ে যাবে, দুটো কার্বন, তাহলে ইথান যোগোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড, 3টা কার্বন হলে প্রোপান যোগোইক অ্যাসিড প্রোপানোইক অ্যাসিড, সেমভাবে আগের মতনই, খালি আমাদেরকে প্রত্যয়গুলো মুখস্থ করতে হবে। এবার খালি আমি শুধু প্রত্যয়গুলো বলে দিচ্ছি। অ্যাসিডামাইড, অ্যাসিডামাইড অর্থাৎ CONH2, এর স্ট্রাকচারটা কেমন, কার্বনের সঙ্গে ডবল বন্ডেড ও, এদিকে NH2 আর একটা হাত ফাঁকা, তাই তো। তাহলে এটা যখন আমরা নামকরণ করবো অ্যাসিড আমাইডের, তখন এর নাম হবে হচ্ছে শুধুমাত্র অ্যামাইড। অর্থাৎ আমার যদি একটা কার্বনযুক্ত যদি এটাকে আমি দেখি HCONH2, তাহলে এটা কী হবে মিথানামাইড, মিথানামাইড, মিথা অ্যাসিড অ্যামাইড, মিথানামাইড, অ্যালকান যোগ অ্যামাইড, সেজন্য মিথানামাইড, অ্যামাইড অ্যামাইড যুক্ত হয়ে যাচ্ছে। আমি একটু ডিটেলস দিই, যেমন হচ্ছে মিথান যোগ অ্যামাইড, তাহলে কী হয়েছে না মিথানামাইড। যদি এখানে দুটো কার্বন থাকতো, অর্থাৎ আমি যদি CH3CONH2 করতাম, তাহলে এটা হয়ে যেত ইথানামাইড, 3টা কার্বন হয়ে গেলে মানে আমি এখানে CH3CH2CONH2, তাহলে এটা হবে প্রোপানামাইড, এরকম করে চলতে থাকবে ইথান যোগ অ্যামাইড। এবার অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড অর্থাৎ COCl, এর স্ট্রাকচারটা কেমন, C ডবল বন্ড ও Cl, একটা হাত ফাঁকা। এবার এখানে যদি হাইড্রোজেন জুড়ে দেই তাহলে এটা কী হয়ে যাবে, আচ্ছা অ্যাসিড ক্লোরাইডের যখন নাম করা হয় এখানে ওয়েল ক্লোরাইড ওয়ার্ডটাকে ইউজ করা হয়, সরি এখানে এটা হচ্ছে ওয়েল অর্থাৎ OYL, ওয়েল ক্লোরাইড, ক্লোরাইড বা হ্যালাইড যাই হোক, ক্লোরাইড, যেহেতু ক্লোরিন নিয়ে কথা বলছি, ক্লোরাইড, ওয়েল ক্লোরাইড। তাহলে ওয়েল ক্লোরাইড, তাহলে যদি একটা কার্বন নিয়ে বলি তাহলে এটা কী হবে মিথানোইল ক্লোরাইড, দুটো কার্বন নিয়ে বললে কী হবে ইথানোইল ক্লোরাইড, 3টা কার্বন নিয়ে বললে হবে সেটা প্রোপানোইল ক্লোরাইড। আর এটা ছিল যেহেতু অ্যামাইড, AMIDE, অ্যামাইড, এই ওয়ার্ডটা যুক্ত হচ্ছিল, এটা এই প্রত্যয়টা ইউজ হচ্ছে এই গ্রুপের জন্য, ওয়েল ক্লোরাইড ইউজ হচ্ছে এই গ্রুপের জন্য। এবার এস্টার, এস্টার অর্থাৎ C ডবল বন্ড ও OR, যেটাকে একসঙ্গে এদিকে একটা হাত ফাঁকা থাকছে, অর্থাৎ COOR, এটা হচ্ছে এস্টার। এবার এস্টার এর জন্য যে নামটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যালকাইল ওয়েট, এটা হচ্ছে অ্যালকাইল ওয়েট, বানানটা কি অ্যালকাইল OATE, অ্যালকাইল ওয়েট, অ্যালকাইল ডট ওয়েট। এটার একটু ডিটেলসে বলি নামগুলো কীরকম করে হবে। তো এটাকে আমরা অ্যালকাইল ওয়েট লিখছি, এস্টারকে আমরা লিখছি অ্যালকাইল ওয়েট। এবার এক্সাম্পল নিয়ে দেখি, এস্টার অর্থাৎ C ডবল বন্ড OR, তাহলে এবার এটাকে এই আর মানে কি কার্বনযুক্ত কোনো একটা কম্পাউন্ড হবে, তাকে যদি এক্সাম্পল নিই, এই ফাঁকা হাতে আমরা CH3 নিলাম, C ডবল বন্ড OCH3, তো এর যে নামকরণ হবে এই অ্যালকাইল অর্থাৎ একটা প্রতিস্থাপক বোঝাচ্ছে, এই পোর্শনটা হচ্ছে অ্যালকাইল, আর এই অক্সিজেনের সঙ্গে যুক্ত এই গোটা পোর্শনটা হচ্ছে ওয়েট। তাহলে এখানে কটা কার্বন আছে, দুটা, তাহলে কী হবে এটা আমরা পরে বলবো, আগে এখানে কটা কার্বন, একটা, তাহলে এটা অ্যালকাইলটা কী হবে মিথাইল, মিথাইল কি ওয়েট হবে, এখানে দুটো কার্বন আছে, তাহলে মিথাইল ইথানোয়েট, মিথাইল ইথানোয়েট, ইথান যোগ ওয়েট, সেজন্য
ইথানোয়েট। এবার আমি যদি এটাকে চেঞ্জ করে দিয়ে C2H5 করে দেয়, তাহলে এটা কী হয়ে যাবে? এটা হবে মিথাইল প্রোপানোয়েট, মিথাইল প্রোপান যোগ ওয়েট, সেজন্য। আবার এদিকে আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, CH3 থাকে C2H5, তাহলে এটা কী হবে? ইথাইল, অ্যালকের জায়গায় কী হচ্ছে? সেজন্য ইথাইল ওয়েটের জায়গায় 3টা কার্বন, এখানে 2টা কার্বন, এখানে একটা, মোট 3টা প্রোপানোয়েট, ইথাইল প্রোপানোয়েট। ঠিক আছে, বোঝা হলো? তো এটা হচ্ছে এস্টারের জন্য। এবার নাইট্রাইল অর্থাৎ CN গ্রুপ, এর স্ট্রাকচারটা কেমন? কার্বন আর নাইট্রোজেনের মাঝে ট্রিপল বন্ড থাকে, সামনে একটা হাত ফাঁকা থাকে। এবার এই যে CN আছে, এখানে একটা ব্যাপার আছে, নাইট্রাইলকে আমরা নাইট্রাইলই লিখি। এবার যদি আমি এখানে একটা জিনিস লক্ষ্য করি, নাইট্রাইলে N আছে শুরুতে, এন কি ভাওয়েল? অবশ্যই না, তার মানে অ্যালকান ব্যাপারটা আসবে না। তাহলে এর নামকরণের ক্ষেত্রে কি হবে? ওই অ্যালক যোগ এন যোগ নাইট্রাইল, অর্থাৎ একটা কার্বন যুক্ত যদি নাইট্রাইল নেই, আমি যদি CH3CN নেই, তাহলে সেটা কী হবে? মিথেন নাইট্রাইল। মিথ যোগ এন হচ্ছে, মিথ আন হচ্ছে না, কারণ সামনে এখানে এন আছে, এনটা হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল না। আমরা ভাওয়েল থাকলে সেখানে এনটাকে আন করছিলাম, কিন্তু এটা যেহেতু কনসোনেন্ট, সেজন্য এটা NE থাকবে। তাহলে এটা কী হবে? মিথেন সায়ানাইড। অথবা আমি আরেকটা এক্সাম্পল নিই, CH3CH2CN, CH3CH2CN, তাহলে এটা কী হবে? ইথেন নাইট্রাইল। 3টা কার্বন এলে প্রোপেন নাইট্রাইল, এরকম। এখানে প্রোপান বা ইথান বা মিথান এগুলো হবে না, কারণ সামনে নাইট্রাইলের সামনে হচ্ছে ইসে আছে, কনসোনেন্ট আছে, নাইট্রাইল। আর অ্যামিন হচ্ছে অ্যালকান অ্যামিন তো অ্যামিনই হয়। এবার এই অ্যামিনের সামনে এ আছে, সেজন্য এর নামটা হয়ে যাবে অ্যালকান অ্যামিন। তাহলে যদি আমি CH3 অ্যামিন অর্থাৎ NH2 এই গ্রুপ। ঠিক আছে, এবার এই গ্রুপটা যখন যুক্ত হবে একটা কার্বনের সঙ্গে CH3NH2, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে মিথানঅ্যামিন, মিথান যোগ অ্যামিন, মিথানঅ্যামিন। তো এই ছিল কিছু আমাদের ইম্পর্টেন্ট কার্যকরী গ্রুপ, যাদের অপ্রধান প্রত্যয়গুলো এখানে সাইডে দেওয়া আছে, এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। এবার যখন যে গ্রুপ থাকবে সেই হিসাবে সেই প্রত্যয়গুলোকে ব্যবহার করতে হবে। এবার একটা জিনিস সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই প্রত্যয়ের শুরুতে ওয়ার্ডটা যদি ভাওয়েল হয়, তাহলে আমাদের অ্যালক যোগ এনটা অ্যালক যোগ আন হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যালকেনটা হচ্ছে অ্যালকান হয়ে যাচ্ছে, এন আন হয়ে যাচ্ছে। আর যদি আমাদের সামনে কনসোনেন্ট থাকে, যেমন নাইট্রাইলের ক্ষেত্রে এন আছে, তখন আমরা সেই অ্যালকেনটাকে অ্যালকেনই রাখছি, সেটাকে অ্যালকান করছি না। তাহলে এই হলো অপ্রধান প্রত্যয়। এবার আমি বলছিলাম যে অপ্রধান উপসর্গ করার জন্য আমাদের অপ্রধান প্রত্যয়টা জানতে হবে। কেন? এবার দেখে নিই, হোয়াট ইজ সেকেন্ডারি সাফিক্স? অপ্রধান উপসর্গ বা উপপদ। তো এটা কি? এটা হচ্ছে এমন কিছু গ্রুপকে বোঝায় যারা কার্যকরী গ্রুপও না, যারা অপ্রধান প্রত্যয়ও না, মানে এরা হচ্ছে প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয়, এদেরকে প্রতিস্থাপক হিসেবে ধরা হয়, এরা শুরুতে ব্যবহৃত হবে। এবার আমি এখানে কিছু গ্রুপকে নোট ডাউন করলাম যারা প্রতিস্থাপক হিসেবে কাজ করে, এবং এরা হচ্ছে অপ্রধান উপসর্গ, মানে এদের জন্য যে টার্মগুলো ব্যবহার করা হবে, যেমন ফ্লুরিনের জন্য হচ্ছে ফ্লুরো, ক্লোরিনের জন্য ক্লোরো, ব্রোমিনের জন্য ব্রোমো, আয়োডিনের জন্য আয়োডো, এটা হচ্ছে নাইট্রো, আর এনও হচ্ছে নাইট্রোসো, এটা হচ্ছে নাইট্রো। এটা তো ফ্লুরো, এটা হচ্ছে ক্লোরো, এটা হচ্ছে ব্রোমো, আর এটা আয়োডো। এখানে এটা হচ্ছে ডায়াজো মানে দুটো নাইট্রোজেনের মাঝে 3টা বন্ড আছে আর একটা হাত ফাঁকা। এবার এর মাথায় একটা পজিটিভ চার্জ আছে, কারণ নাইট্রোজেন এর মাথায় একটা লোন পেয়ার থাকে, ও সাধারণত 3টা বন্ড ফর্ম করতে পারে। এবারও কি করছে, এখানে একটা লোন পেয়ার দিয়ে আরেকটা যেহেতু বন্ড ফর্ম করছে, তার জন্য এটা পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে মিথোক্সি, একটা কার্বন আছে সেজন্য, একটা কার্বন আছে CH3 আর একটা অক্সিজেন, সেজন্য মিথোক্সি, অক্সিজেনের সঙ্গে যুক্ত, মিথোক্সি। এটা হয়ে যাবে ইথোক্সি, এটা হচ্ছে মিথাইল, এটা ইথাইল, আর এখানে হচ্ছে এটা আইসোপ্রোপাইল। এবার এই যে লিস্টটা দেখালাম,
এরা হচ্ছে সবাই কি অপ্রধান উপসর্গ। এখানে একটা প্রবলেম কি হতে পারে, আমরা বিভিন্ন জিনিসের স্ট্রাকচার বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, বা এই আইসোপ্রোপাইলটা দেখতে বা কীরকম হবে, বা মিথাইল এরা কারা, এরা সবাই প্রতিস্থাপক। মেন কথা হচ্ছে এরা প্রতিস্থাপক। আর যত আমরা আগাবো পড়তে পড়তে তত আমরা এদের সম্পর্কে আরও ডিটেলসে জানবো। আপাতত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এরা সবাই কি অপ্রধান উপসর্গ, অর্থাৎ এরা হচ্ছে শব্দমূলের সামনে যুক্ত হবে। আর এই অপ্রধান উপসর্গ যেটা আছে এদের হচ্ছে আমরা কীভাবে সাজাবো, এখানে যদি আমাদের যে কম্পাউন্ডটা দেওয়া হবে সেখানে যদি একাধিক যদি এরকম গ্রুপ থাকে তখন তাদেরকে আমরা অ্যালফাবেটিক্যালি সাজাবো। মানে যেটা অ্যালফাবেটিক্যালি আগে হবে ABCD ইংরেজি নামের অনুসারে। যেমন ফ্লোরিন আর ক্লোরিন দুটাই ধরে নিন, একটা আমাদের একটা এক্সাম্পল নিচ্ছে যেখানে এই দুটো গ্রুপই আছে, তাহলে আমরা কার নাম আগে লিখবো, ফ্লোরিন না ক্লোরিনের? তাহলে ABC, ক্লোরিনের C হচ্ছে আগে, F পরে, তাহলে ক্লোরিনের নাম আগে হবে, ফ্লোরিনের নাম পরে হবে। ব্রোমিন ক্লোরিন যদি থাকে, ব্রোমিনের নাম আগে হবে, ক্লোরিনের নাম পরে হবে, কারণ ব্রোমিনের B আগে, ক্লোরিনের C পরে। আবার যদি ধরে ইথাইল আর মিথাইল যদি থাকে, ইথাইলের E আছে, মিথাইলের M আছে, তো দুটোর মধ্যে অ্যালফাবেটিক্যালি কে আগে? E আগে, সেজন্য আমরা এই নামটা আগে লিখবো। তো এটা হচ্ছে নিয়ম। এগুলো ছিল একটু ডিটেলসে সেই স্ট্রাকচারটাকে বোঝার, মানে এই যে ক্লাসটা যেটা করালাম এখানে মেনলি বেসিক্যালি ইউপ্যাক নামের যে স্ট্রাকচারটা সেটা কটা অংশে ভাগ হয়, তবে প্রত্যেকটা ভাগে কী থাকে, কোন পার্টটাকে আমরা কোন ভাগে অন্তর্ভুক্ত করব, সেই জিনিসগুলোকে আমরা একটু ক্লিয়ারলি দেখলাম। এবার নেক্সট যে ক্লাসটা করবো বা নেক্সট যে ভিডিওটা আমি রেকর্ড করবো সেখানে এই জিনিসগুলো কমপ্লিটলি ক্লিয়ার হবে। এখানে একটু অসুবিধা হতে পারে। তো মেনলি যেটা মনে রাখতে হবে, আমরা এখানে যেটা শিখতাম একবার সামারিটা দেখে নিই, যে আমাদের ইউপ্যাক যে নামকরণ হয় তার কিছু অংশে তাকে ভাগ করা হয়। এক হচ্ছে ওয়ার্ড রুট মানে শব্দমূল, আর তার সাথে এদিকে যুক্ত হবে প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স, আর সামনে যুক্ত হয় হচ্ছে এখানে এটা হচ্ছে প্রাইমারি প্রিফিক্স, তার আগে হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স। এবার এর মানে শব্দমূলের সাথে শব্দমূল, প্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয়, এটা হচ্ছে প্রধান উপপদ, অপ্রধান উপপদ। এবার আরেকবার রিভিশন করে নিই। শব্দ রুট অর্থাৎ যেখানে আমরা সেই আমাদেরকে যে প্রোভাইডেড যে কম্পাউন্ড থাকবে, যে কম্পাউন্ডটা আমাদের দেওয়া হবে সেতে কতগুলো কার্বন আছে, নাম্বার অফ কার্বনকে আমরা ওয়ার্ড রুট দিয়ে রিপ্রেজেন্ট করি। প্রাইমারি প্রিফিক্সে কী হয়, প্রাইমারি প্রিফিক্স হচ্ছে এই কম্পাউন্ডটা আমার সাইক্লিক কিনা সেটা বোঝানোর জন্য যে ওয়ার্ডটা ইউজ করি। যদি সাইক্লিক হয় তাহলে সাইক্লো হবে, যদি কম্পাউন্ড সাইক্লিক না হয় তাহলে আমরা প্রাইমারি প্রিফিক্স ইউজ করবো না। তারপর সেকেন্ডারি প্রিফিক্স কি, সেকেন্ডারি প্রিফিক্স হচ্ছে যে কিছু প্রতিস্থাপক যদি যুক্ত থাকে তাদের অ্যালফাবেটিক্যালি আমরা নামটাকে মানে অ্যালফাবেটিক্যালি তাদের নামগুলোকে আমরা এখানে লিখবো, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রিফিক্স। আর প্রাইমারি সাফিক্স কি, প্রাইমারি সাফিক্স হচ্ছে আমার যে কম্পাউন্ডটা সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা বোঝানোর জন্য যে প্রত্যয়গুলো ব্যবহৃত হয়, এন, ইন, আইন, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি সাফিক্স অর্থাৎ প্রধান প্রত্যয়। সেকেন্ডারি সাফিক্স অর্থাৎ অপ্রধান প্রত্যয়কে, সেটা হচ্ছে কিছু কার্যকরী গ্রুপ আমাদের কম্পাউন্ডের মধ্যে থাকতে পারে, সেটা বোঝানোর জন্য এক একটা কার্যকরী গ্রুপ হিসেবে যে প্রত্যয়গুলো দেওয়া আছে সেটা যখন আমরা ব্যবহার করব সেই প্রত্যয়গুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি সাফিক্স। এটা হচ্ছে হোল স্ট্রাকচার অফ ইউপ্যাক নেম। এবার নেক্সট যখন করবো আমরা পার্ট বাই পার্ট আগাবো, এক একটা অ্যালকেনের নামকরণ করবো, বা তারপর যে আরও কিছু রুলস আছে নতুন রুলস সেটা আমরা দেখবো, তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে।